বাংলাদেশ প্রতিদিনের আজকের একটা লেখা, সেই লেখার শিরোনাম হচ্ছে ইউনূসের বিত্ত বৈভব, প্রতারণা ও জালিয়াতি। একটা বাটপার লোক, একটা জালিয়াত লোক, একটা চক্রান্তকারী, একটা নৃশংস নিষ্ঠুর বর্বর লোক আমাদের দেশের প্রধান উপদেষ্টা হয়েছে। এটা গুটি কয় মানুষ ছাড়া আর সারা বাংলাদেশের মানুষ জানে, সারা বিশ্ববাসী জানে। ঠিক আছে, এইসব কথা তো একটা পত্রিকায় ছাপা হতে পারে না। কালের কণ্ঠে ছাপা হয়েছে একবার অনেক কেলেঙ্কারি, এখন বাংলাদেশ প্রতিদিন ইউনূসের আরেক কেলেঙ্কারি, ধারাবাহিক কেলেঙ্কারি তুলে ধরেছে। দীর্ঘ জীবন যাবৎ তার যে প্রতারণা, আমি এত বড় পড়তে পারবো কিনা বুঝি না, তবে তারপরেও পড়ে শোনাতে চেষ্টা করি। ইউনূসের বিত্ত বৈভব, প্রতারণা ও জালিয়াতি, একজন মানুষ সম্পর্কে একটা পত্রিকায় এটা লেখা হয়েছে, এটা হচ্ছে শিরোনাম। তো বোঝা যায় যে আসলে কত প্রতারক ডক্টর মোহাম্মদ ইউনূস। একজন ভালো লোক সম্পর্কে তো এইভাবে লেখা সম্ভব না, লিখবেও না কেউ। কিভাবে এই কথাটা আসে? নিশ্চয়ই তার প্রতারণা আছে, দেশের মানুষ বুঝছে না। আমি একটু পড়ে শুনেই। ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন, 1.5 বছর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবকিছু ছাপিয়ে তিনি একজন আত্মকেন্দ্রিক, স্বার্থপর, দেখেন, তিনি একজন আত্মকেন্দ্রিক, স্বার্থপর এবং লোভাতুর মানুষ হিসেবেই বিবেচিত হবেন। কেন বিবেচিত হবেন সেটি আছে। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা অবস্থায় দেশের জন্য কিছু করুন বা না করুন, নিজের জন্য দুহাত ভরে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। এটা তো মিথ্যা না, এটা তো আমরা সবাই দীর্ঘদিন যাবৎ বলছি ডক্টর ইউনূস একজন প্রতারক। তবে ইউনূসের জীবন বিশ্লেষণ করলে দেখা যায় 1.5 বছর প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকালে তিনি যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে নিজের নানা ধরনের আর্থিক সুবিধা নিয়েছেন, তেমনি সারা জীবন সরকারি অর্থ দিয়ে ব্যবসা করে গড়েছেন সম্পদের পাহাড়। এই লোকটা বলে তার কিছু নাই। এগুলোর প্রতিবাদ করুক ডক্টর ইউনূস সাহেব, এগুলোর প্রতিবাদ করুন যে এগুলো আমার না। এই কি বাংলাদেশ প্রতিদিনকে আমি জেলে নেব? নেক না, ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে ফোন করে বাংলাদেশ প্রতিদিনকে জেলে নেক। ঠিক আছে, সম্পদের পাহাড় গড়েছেন, দারিদ্র বিমোচনের নামে অলাভজনক প্রতিষ্ঠান গড়ে তুলে তিনি রাষ্ট্রের সম্পদ দিয়েই নিজে বিত্তবান হয়েছেন। রাষ্ট্রের সম্পদ দিয়ে, রাষ্ট্রকে কখনো ভ্যাট ট্যাক্স দেয়নি। এরকম একটা প্রতারক লোক আমাদের দেশের প্রধান উপদেষ্টা হয়েছে। মোহাম্মদ ইউনূস দেশের সমস্যা নিয়ে তিনি নীরব, দেশের যে কোনো সমস্যা নিয়ে তিনি নীরব থাকেন। তার জন্মের পর থেকে দেশের কোনো সংকটে, উৎসবে তিনি থাকেন না, এটা আমরা সবাই জানি। ব্যক্তি স্বার্থে বিদেশে তিনি সরব, বিদেশে কিন্তু তিনি খুব আলোচিত। ব্যক্তি স্বার্থে, তোনার নিজের স্বার্থে হামে শিশু মৃত্যু নিয়ে তার কোনো অনুশোচনা নেই, কিন্তু ট্রেড টার্নারের মৃত্যুতে তিনি মর্মাহত হয়ে শোকবার্তা দেন। পৃথিবীর অন্য কোথাও যেখানে অর্থ আছে, লোভ আছে, টাকা আছে, বিত্ত আছে, সেখানে তিনি শোকবার্তা পাঠান কেউ যদি মারা যায়। ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্রকে জাদুঘরে পাঠানোর ঘোষণা দিয়েছিলেন, এটা আমরা জানি। দারিদ্র জাদুঘরে যায়নি বটে, তবে তিনি অর্থ, বিত্ত, বৈভবের জাদু দেখিয়েছেন। আলাদিনের চিরাগ তার ঘরে, তার হাতে, এই প্রতারকের হাতে। এখন সামাজিক ব্যবসার আওয়াজ তুলে তিনি বিশ্বে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন। ঠিক আছে, সামাজিক ব্যবসা 1 পয়সাও নিজে খরচ করবে না, 1 পয়সা। বাংলাদেশের কোনো ইউনিয়ন, কোনো ওয়ার্ড, কোনো একটা পরিবার তার দ্বারা উপকৃত হয়েছে এরকম কোনো নজির নেই। সামাজিক ব্যবসা প্রবর্তন হোক আর না হোক, তার বৃত্তের প্রসার ঘটছে, তার বৃত্তের প্রসার ঘটতেই আছে। শিক্ষক থেকে তিনি হয়ে উঠেছিলেন বিলোনিয়ার, তিনি হয়ে উঠেছেন বিলোনিয়ার, তার কোটি কোটি টাকা। কিন্তু তার এই বৃত্ত বেড়ে উঠেছে গরিবের সম্পদ লুট করে, সরকারকে ঠকিয়ে, রাষ্ট্রীয় সম্পদকে আত্মসাৎ করে। ইউনূস সাহেব কি এগুলোর প্রতিবাদ করতে পারবেন? আমি আপনাদেরকে সেই কথা বলছি, বেশি কথা বললে অনেক বড় হয়ে যাবে। এই বাটপাড়ির কোনো সীমা নেই, এই বাটপাড়ির কোনো সীমারেখা নেই। কিন্তু তার এই বৃত্ত বেড়ে উঠেছে গরিবের সম্পদ লুট করে। একদম নিরীহ, সাধারণ, নিম্ন আয়ের, এক বেলা ভাত খেতে যার কষ্ট হয়, তাদেরকে শোষণ করার একমাত্র মানুষ বিশ্বের ডক্টর মোহাম্মদ ইউনূস। দরিদ্র মানুষকে, এত দরিদ্র মানুষকে কেউ আর শোষণ করে না।
ঠিক আছে, পেশাগত জীবনে অর্থনীতিবিদ হলেও নোবেল পেয়েছেন শান্তিতে, এটা তো আমরা সবাই জানি। জোবরা গ্রামের গবেষণা শুরু করেছিলেন ক্ষুদ্র ঋণ নিয়ে। একসময় এই দরিদ্র হতদরিদ্র মানুষদের স্বাবলম্বী করে তোলার কথা বলে দ্বারস্থ হয়েছিলেন বাংলাদেশ সরকারের কাছে। গ্রামীণ ব্যাংক কিভাবে প্রতিষ্ঠিত হয় শুনেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রস্তাবেই এরশাদ সরকার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে। ঠিক আছে, ডক্টর ইউনুস সেখানে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন। 1983 সালে এটি একটি স্বতন্ত্র, বৈধ ও স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। 1983 সালে সরকার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে একটি আইনের মাধ্যমে, এবং সেখানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ডক্টর ইউনুসকে নিয়োগ দেয়। তিনি চাকরি করেন। ঠিক আছে, কিন্তু তার ভূমিকা আছে যে এরশাদের সাথে যোগাযোগ করছে। 1983 সালের 4 সেপ্টেম্বর সরকার গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ নামের একটি অধ্যাদেশ জারি করে। সেই সময়ে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয় মাত্র 3 কোটি টাকা মূলধন নিয়ে। ঠিক আছে, এর মধ্যে বেশিরভাগ অর্থ হচ্ছে সরকারের। 1,80,00,000 টাকা ছিল সরকারের। ঠিক আছে, 3 কোটি টাকার মধ্যে 1,80,00,000 টাকা সরকারের, এবং 1,20,00,000 টাকা ছিল ঋণ গ্রহীতাদের। ইউনুসের 1 পয়সাও নাই, 1 পয়সাও নাই। অর্থাৎ গ্রামীণ ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত কোনো টাকা ছিল না। অথচ গ্রামীণ ব্যাংকে ব্যবহার করে ডক্টর ইউনুস পেয়েছেন সব কিছু। কাগজে কলমে গ্রামীণ ব্যাংকের মালিক সরকার এবং ঋণ গ্রহীতায় কাগজে কলমে, কিন্তু আমরা জানি ইউনুস হইল মালিক, কিন্তু সাধারণ ঋণ গ্রহীতা জনগণ। ঠিক আছে, কিন্তু অসাধারণ মেধায় মানে কূট মেধায় রাষ্ট্র এবং জনগণের অর্থ ডক্টর ইউনুস পুরে ফেলেন তার পকেটে। রাষ্ট্র এবং জনগণের টাকায় ইউনুস তার পকেটে নিয়ে নেন। ইউনুস সাহেব প্রতিবাদ করুক, আমি এই কথাটা বারবার বলবো, এক শব্দ এখানে মিথ্যা নেই। গ্রামীণ ব্যাংকের টাকায় ডক্টর মোহাম্মদ ইউনুস গড়ে তুলেছেন তার নিয়ন্ত্রণাধীন 28টি প্রতিষ্ঠান, ও গ্রামীণ ব্যাংকের তথা সরকারের টাকা আত্মসাৎ করে তিনি এখন হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। বাংলাদেশ প্রতিদিন প্রতিষ্ঠার পর থেকেই দাতা গোষ্ঠী অনুদান ও ঋণ দেয় গ্রামীণ ব্যাংকে। গ্রামীণ ব্যাংকে বিভিন্ন দেশ ঋণ দেয়। ঠিক আছে, অনুদানের সব অর্থ যদি রাষ্ট্র এবং জনগণের কাছে যায়, তাহলে ডক্টর ইউনুসের লাভ কি? 1 টাকাও রাষ্ট্র এবং জনগণকে দেয় না। তাই তাদের দাতাদের অনুদানের অর্থ দিয়ে গঠন করলেন সোশ্যাল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড। ঠিক আছে, এই আরেক প্রতারণা। 1992 সালের 7 অক্টোবর ওই ফান্ড দিয়ে আলাদা একটি প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। 1994 সালে গ্রামীণ ফান্ড নামের একটি লিমিটেড কোম্পানি গঠন করা হয়, গ্রামীণ ফান্ড। তাতে এই ফান্ডের 49.10 কোটি টাকা হস্তান্তর করা হয়। এই চাতুকারি, হ্যাঁ, ওখানে টাকা সরানো হয়, সবকিছুর মালিক ইউনুস। সরানো হয়। গ্রামীণ ব্যাংক দেখিয়ে বিদেশ থেকে টাকা এনে তা সরিয়ে ফেলার চেষ্টা শুরু থেকেই। এই যে ফান্ডটা করলো, গ্রামীণ ব্যাংকের নামে যেসব টাকা আসে সব টাকা ওই ফান্ডে সরিয়ে ফেলে। প্রতারক, বাটপার, চিটিং, লোভী। গ্রামীণ ব্যাংক সরকারি প্রতিষ্ঠান হলেও ডক্টর ইউনুস ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সব সিদ্ধান্ত একাই নিতেন। একাই। পরিচালনা পর্ষদ এমনভাবে গঠন করা হয়েছিল যাতে কেউ ডক্টর ইউনুসের বিরুদ্ধে কোনো কথা না বলে। প্রতারক, বাটপার, চিটিং, স্বৈরাচারী। ডক্টর ইউনুস এই সুযোগটি কাজে লাগান। 1993 সালের 19 ডিসেম্বর গ্রামীণ ব্যাংকের 34তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সিদ্ধান্ত হয় দাতা গোষ্ঠীর অনুদানের অর্থ ও ঋণ দিয়ে সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ফান্ড গঠন করা হয়। প্রতারণা আরেকটা। কিন্তু দাতারা গ্রামীণ ব্যাংক থেকে এইভাবে অর্থ সরিয়ে ফেলায় আপত্তি জানায়। তারা সাফ জানিয়ে দেয় এভাবে অর্থ জালিয়াতি, এটা একটা জালিয়াতি। ঠিক আছে, কোথায় চলে গেল? এটা একটা জালিয়াতি। ঠিক আছে, কোথায় গেল এটা একটা জালিয়াতি। হায় হায় রে, ইউনুসের জালিয়াতি চক্র। আমি আপনাদেরকে বলছি, একটু নড়ে গেছে লেখাটা, পড়ে শোনাচ্ছি। জালিয়াতি। ঠিক আছে, এই সুযোগটি ফান্ড নামের লিমিটেড কোম্পানি, তাতে বিদেশিরা জানিয়ে দেয় যে এটা একটা জালিয়াতি, আপনি এগুলা করবেন না। কিন্তু পরিচালনা পর্ষদ গঠন করা হয়, এগুলো জালিয়াতি। সরকার কিন্তু দাতারা ব্যাংক থেকে এইভাবে অর্থ সরিয়ে ফেলাকে বলা হয় জালিয়াতি। ঠিক আছে, আমি এখনো খুঁজে পাইনি। তারা সাফ জানিয়ে দেয় এইভাবে অর্থ স্থানান্তরটা জালিয়াতি। এবার ভিন্ন কৌশল গ্রহণ করেন ডক্টর ইউনুস। বিদেশিরা যখন বলছে ইউনুস সাহেব সব জালিয়াতি করছে, তখন ইউনুস ভিন্ন একটা চক্রান্ত করে আনুষ্ঠানিক চিঠি দিয়ে তিনি জানান এটি একটি ভুল সিদ্ধান্ত। প্রতারণা বলছে এটা একটা ভুল হয়ে গেছে, ভবিষ্যতে এই ব্যাপারে সতর্ক থাকবেন বলে অঙ্গীকার করেন তিনি। ঠিক আছে, পরে 25 এপ্রিল 1996 সালে তিনি গ্রামীণ ব্যাংকের বোর্ড সভায় আরেক প্রতারণা, গ্রামীণ কল্যাণ গঠনের প্রস্তাব দেন। 1996 সালে গ্রামীণ কল্যাণ গঠনের প্রস্তাব দেন, আরেক প্রতারণা। প্রস্তাবে বলা হয়
গ্রামীণ ব্যাংকের সদস্য এবং কর্মীদের কল্যাণে এই যে গ্রামীণ কল্যাণ ট্রাস্ট কোম্পানি আইন 1994 এর আওতায় গ্রামীণ কল্যাণ নামের একটি প্রতিষ্ঠান গঠন করা হলো। গ্রামীণ ব্যাংকের বোর্ড সভায় এই প্রস্তাব অনুমোদন করে। বোর্ড সভার সব লোক হইল ডক্টর ইউনূসের। এটি গ্রামীণ ব্যাংকেরই অঙ্গ প্রতিষ্ঠান। হায় হায়, গ্রামীণ কল্যাণ যে গ্রামীণ ব্যাংকেরই শাখা প্রতিষ্ঠান তা আরো স্পষ্ট প্রমাণিত হয় এর মূলধন গঠন প্রক্রিয়ায়। গ্রামীণ কল্যাণে গ্রামীণ ব্যাংকের সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ফান্ড থেকে 69 কোটি টাকা প্রদান করা হয়। এক প্রতারণা, আরেক প্রতারণা, 69 কোটি টাকা। হায় হায় হায়। গ্রামীণ কল্যাণের মেমোরেন্ডাম অফ আর্টিকেলে গ্রামীণ ব্যাংকের সঙ্গে এর সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। মেমোরেন্ডাম অফ আর্টিকেলস অনুযায়ী গ্রামীণ কল্যাণের 9 সদস্যের পরিচালনা পরিষদের 2 জন সদস্য হবেন গ্রামীণ ব্যাংকের মনোনীত প্রতিনিধি। এছাড়াও গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান হবেন গ্রামীণ ব্যাংকের মনোনীত প্রতিনিধি। গ্রামীণ ব্যাংকের মনোনীত প্রতিনিধি হিসেবে ডক্টর ইউনূস গ্রামীণ কল্যাণেরও চেয়ারম্যান। এরপরে গ্রামীণ কল্যাণ হয়ে ওঠে ডক্টর ইউনূসের সোনার ডিম পাড়ার রাজহাঁস। প্রতারক। গ্রামীণ কল্যাণের মাধ্যমে তিনি গড়ে তোলেন একাধিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো হলো কতগুলো প্রতিষ্ঠান, এইটার আন্ডার আবার করছে, সবগুলোর মালিক তিনি। প্রতারণা। 1, গ্রামীণ টেলিকম লিমিটেড। গ্রামীণ টেলিকম বহু টাকার মালিক। গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড, গ্রামীণ শিক্ষা, গ্রামীণ নেটওয়ার্ক লিমিটেড, গ্রামীণ ব্যবস্থা বিকাশ লিমিটেড, গ্রামীণ আইটি পার্ক, গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট, গ্রামীণ সলিউশন লিমিটেড। শেখ হাসিনা ছিল এই প্রতারককে। গ্রামীণ ডানন ফুডস লিমিটেড, গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড। এগুলো কিন্তু গ্রামীণ কিন্তু সরকারি ব্যাংক। গ্রামীণের নামে এগুলো ডক্টর ইউনূস করতে পারে না। গ্রামীণ স্টার এডুকেশন লিমিটেড, গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন লিমিটেড, গ্রামীণ কৃষি ফাউন্ডেশন। অন্যদিকে গ্রামীণ কল্যাণের আদলে প্রতিষ্ঠিত গ্রামীণ ফান্ডের মাধ্যমে গঠন করা হয় আরো কিছু প্রতিষ্ঠান। এগুলো হলো গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, গ্রামীণ সলিউশন লিমিটেড, গ্রামীণ উদ্যোগ লিমিটেড, গ্রামীণ আইটেক লিমিটেড, গ্রামীণ সাইবারনেট লিমিটেড, গ্রামীণ নেটওয়ার্ক লিমিটেড, গ্রামীণ আইটি পার্ক লিমিটেড, টিউলিপ ডেইরি অ্যান্ড প্রোডাক্ট লিমিটেড, গ্লোব কিডস ডিজিটাল লিমিটেড, গ্রামীণ বাইটেক লিমিটেড, গ্রামীণ সাইবার নেট লিমিটেড। এত প্রতারণায়, এত বাটপারি, এত চিটিং। গ্রামীণ স্টার এডুকেশন লিমিটেড, গ্রাফিক অটো ভ্যান ম্যানুফ্যাকচারিং লিমিটেড, গ্রামীণ ইনফরমেশন হাইওয়ে লিমিটেড, গ্রামীণ স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ সামগ্রী লিমিটেড। মজার ব্যাপার হলো গ্রামীণ ব্যাংকের অর্থে ও বোর্ড সিদ্ধান্তের মাধ্যমে গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ ফান্ড গঠিত হয়। ঠিক আছে, গ্রামীণ ব্যাংকের অর্থে এবং বোর্ডের সিদ্ধান্তে এগুলো গঠিত হয়। এই দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে যে প্রতিষ্ঠানগুলো গঠিত হয়েছে তার সবই আইনত গ্রামীণ ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান হওয়া উচিত। কিন্তু 2020 সাল পর্যন্ত গ্রামীণ ফান্ড ও গ্রামীণ কল্যাণ পরিচালনা পর্ষদ গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি থাকলেও 2021 সাল থেকে এই প্রতিষ্ঠান দুটিতে গ্রামীণ ব্যাংকের কোনো প্রতিনিধি নেই। এই যে প্রতারণা করে ফেলছে, সবকিছু নিজে নিয়েছে। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এই দুটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হবেন গ্রামীণ ব্যাংকের মনোনীত ব্যক্তি। কিন্তু ডক্টর ইউনূস এখনো গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ ফান্ডের চেয়ারম্যান পদে বহাল আছেন। রাষ্ট্রের অর্থ দিয়ে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান গড়ে তোলার এই এক অদ্ভুত জালিয়াতি। গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ ফান্ডের মাধ্যমে গঠিত 28টি প্রতিষ্ঠানের মধ্যে একমাত্র গ্রামীণ টেলিকম ছাড়া আর সব প্রতিষ্ঠানই লোকসানি। গ্রামীণ টেলিকম দেশের বৃহৎ টেলিফোন মোবাইল নেটওয়ার্ক গ্রামীণ ফোনের 34.2% শেয়ারের মালিক। ডক্টর ইউনূস গ্রামীণ ফোনের মালিক 34%। 2022 সালে গ্রামীণ ফোন ট্যাক্স ও ভ্যাট দেওয়ার পর নিট মুনাফা করেছে 3,009 কোটি 16 লাখ টাকা। 3,009 কোটি এক বছরে। অর্থাৎ গ্রামীণ ফোন থেকে গ্রামীণ টেলিকম প্রতি বছর নিট মুনাফা পায় 1,000 কোটি টাকার বেশি। গ্রামীণ ফোন থেকে গ্রামীণ টেলিকম প্রতি বছর নিট মুনাফা পায় 1,000 কোটি টাকার বেশি। 1,000 কোটি টাকার মালিক ইউনূস। কোথায় গেল? আমি তো ইউনূস অর্থাৎ 1,000 কোটি। গ্রামীণ ফোনের লভ্যাংশ 9/6 করা ছাড়া গ্রামীণ টেলিকমের আর কোনো কাজ নাই। অর্থাৎ এইসব টাকায় সেই এদিক সেদিক করে সব ডক্টর ইউনূস বৈশা বিভিন্ন কোম্পানি করে টাকাগুলো সব সরিয়ে নেয়। ঠিক আছে, একটু লক্ষ্য করলে দেখা যাবে গ্রামীণ ব্যাংক থেকে টাকা সরিয়ে গ্রামীণ কল্যাণের মাধ্যমে যে প্রতিষ্ঠানগুলো গঠন করা হয়েছে তার সবগুলোর চেয়ারম্যান ডক্টর ইউনূস।
তার কিছু নেই, আমরা তো জানি তার কিছু নেই। এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠার পর এক বড় কার্যক্রম হলো গ্রামীণ টেলিকমের লাভের টাকা অর্থাৎ আত্মসাৎ করা ও আয়কর ফাঁকি। এই সমস্ত টাকা ইউনুস নিয়ে নিছে, আয়কর ফাঁকি সরকারকে 1 টাকাও দেয়নি, 1 টাকাও দেয়নি। গ্রামীণ টেলিকম কোম্পানি আইন 1994 ধারা 28 গ্রামীণ ফোন লিমিটেড থেকে গ্রামীণ কল্যাণকে তার লভ্যাংশ আয়ের 42% বিতরণ করে আসছে, যদিও গ্রামীণ কল্যাণ গ্রামীণ ফোন লিমিটেডের শেয়ার হোল্ডার নয়। মানে এগুলো বুঝবেন না, বহু প্যাচ, আমিও বুঝতেছি না, আমি জাস্ট পড়তেছি আর কি, পড়লে হয়তো বুঝবেন, কিন্তু আমি জাস্ট পড়ে শুনে এত কুবুদ্ধি তার মাথায়, চিন্তা করতে পারবেন না। আইন অনুযায়ী গ্রামীণ টেলিকমের সমগ্র লভ্যাংশ আয়কে এর আয় হিসাবে ভোগ করতে হবে এবং সেই অনুযায়ী সংশ্লিষ্ট আর্থিক বছরের জন্য প্রযোজ্য কর্পোরেট হারে কর দিতে হবে, কিন্তু কিছুই দেয় না। কিন্তু তাদের নিরীক্ষিত হিসাব পর্যালোচনা করলে দেখা যায় তারা গ্রামীণ টেলিকম থেকে গ্রামীণ কল্যাণকে তাদের লভ্যাংশ আয়ের মাধ্যমে অর্ধেক প্রদান করেছে, শুধু অগ্রিম আয়কর 10 থেকে 20% হারে। অথচ আইন অনুযায়ী তাদের জন্য প্রযোজ্য কর্পোরেট করের হার ছিল 35% থেকে 37.5% পর্যন্ত। প্রতারণা। এই কর্পোরেট রেট এবং ডিভিডেন্ড ট্যাক্সের পার্থক্য কর ফাঁকি, কারণ বিরাট পার্থক্য। কারণ গ্রামীণ কল্যাণ প্রচলিত আইন অনুযায়ী কোনোভাবেই গ্রামীণ টেলিকমের লভ্যাংশ আয়ের অধিকারী নয়। প্রতারক। গ্রামীণ টেলিকম শুরু থেকে যেসব কর ফাঁকি দিয়েছে সেগুলো যোগ করলে এর পরিমাণ দাঁড়ায় 1000 কোটি টাকা। 1000 কোটি টাকার 1 টাকাও সরকারকে দেয়নি। এই কর ফাঁকের হিসাব শুধু গ্রামীণ টেলিকমের, একটা কোম্পানির টেলিকমের 1000 কোটি টাকা। ডক্টর ইউনূসের নিয়ন্ত্রিত অন্যান্য কোম্পানি ও প্রতিষ্ঠান ও তার ব্যক্তিগত আয়করের ক্ষেত্রে ব্যাপক কর ফাঁকির ঘটনা অনেকটা স্বাভাবিক নিয়মেই মানে বহু বছর ধরে চলছে। মানে ডক্টর ইউনূস কর ফাঁকি কোনোদিন দেয়নি, বিশাল অঙ্ক। ডক্টর ইউনূস নিয়ন্ত্রিত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কর ফাঁকির ঘটনাগুলো হিসাব করলে এর পরিমাণ দাঁড়াবে বিশাল অঙ্কের। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকারকে 666 কোটি টাকার ঋণ খেলাপি বা ভ্যাট ট্যাক্স ফাঁকির মামলা করেছে, তা নয়, কোটি কোটি টাকা, আরো মানে 6000 কোটি টাকা হবে এই ফাঁকি দিয়েছে। জীবনের পর থেকে, জন্মের পর থেকে কোনোদিন ট্যাক্স দেয়নি। এই নিয়ে মামলা হয়েছিল। হাইকোর্টে ইউনূসকে অতিরিক্ত প্রায় 1200 কোটি টাকার অনাদায়ী কর পরিশোধের নির্দেশ দিয়েছিল। ইউনূস সে সময় বলেছিলেন, আদালত বলেছে কর দিতে আমি দেব। সে প্রতিজ্ঞা করছে যে 1200 কোটি টাকা দেবে, আমি দিব। টাকা পয়সা নাই, কিন্তু 1200, কিন্তু তিনি দাবি করেন তিনি কর ফাঁকি দেননি, আদালতের নির্দেশনা চেয়েছেন। কিন্তু 5 আগস্টের পট পরিবর্তনের পর ক্ষমতা অপব্যবহার করে কর ফাঁকির ওই মামলা তিনি প্রত্যাহার করেন। 1200 কোটি টাকা দিবে বলছিল, সেটাও দেয়নি। সেটাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাই সেটা ভাগে দিয়ে দিয়েছে। গ্রামীণ টেলিকমের 28 বছরের কার্যক্রম চলাকালীন প্রায় 1000 কোটি টাকার কর ফাঁকি দেওয়া হয়। গ্রামীণ টেলিকমের 28 বছরের কার্যক্রম চলাকালীন, শুধু টেলিকমের কার্যক্রম চলাকালীন 28 বছরে 1000 কোটি টাকার কর ফাঁকি দেওয়া হয়। শেখ হাসিনা করেছে 666 কোটি টাকা। এক টেলিকম কোম্পানিরই 28 বছরে 1000 কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিয়েছে। এখন জনগণ যদি বিশ্বাস না করে তাহলে আর কি কম, ইউনিভার্সিটিগুলোর প্রতিবাদ করবে? নো, করার সুযোগ নাই তো। প্রত্যেকটা সত্য। এই দীর্ঘ সময় ইউনূস প্রতি বছর শতকরা 15 থেকে 25 ভাগ হারে কর ফাঁকি দিয়ে আসছেন। মানে এই যে 1000 কোটি টাকা ফাঁকি দিয়েছে একটা কোম্পানিতেই, প্রতি বছর 15 থেকে 25 ভাগ পর্যন্ত কর ফাঁকি দিয়েছেন। 97 থেকে 2005 সাল পর্যন্ত প্রতি বছর গ্রামীণ টেলিকমে ডক্টর ইউনূস 25% কর ফাঁকি দিয়েছেন। মানে এগুলো বুঝবেন না, মানে এই লোক যে কি জিনিস। ওই সময় কর ছিল 35%, প্রদান করেছিলেন মাত্র 10%। 35% কর দিয়েছে 10%। 2006 থেকে 2008 পর্যন্ত এই প্রতিষ্ঠানে ডক্টর ইউনূসের কর ফাঁকি দিয়েছেন বছরে 20%। এই সময় কর ছিল 35%, প্রদান করেছিলেন মাত্র 15%। 2009 থেকে 2022 সাল পর্যন্ত ডক্টর ইউনূস নিয়ন্ত্রিত গ্রামীণ টেলিকমের প্রতি বছর 15% কর ফাঁকি দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কর ছিল 35% আর প্রদান করেছিলেন মাত্র 20%। এটি লক্ষণীয়। ডক্টর ইউনূস তার কর ফাঁকির বিষয়গুলো ধামাচাপা দিতে দেশের আদালতে বেশ কিছু মামলা ও রিট পিটিশন দায়ের করেন। এটি লক্ষণীয়। ডক্টর ইউনূস তার কর ফাঁকির বিষয়গুলো ধামাচাপা দিতে দেশের আদালতে বেশ কিছু রিট
ও পিটিশন মামলা দায়ের করেন। এইসব মামলা ও রিটের উদ্দেশ্য ছিল কর ফাঁকি সংক্রান্ত বিষয়ে ডক্টর ইউনূসকে যেন আইনের মুখোমুখি হতে না হয়। গেম ইউনূস নিজেরা মামলা করতো, মামলা কইটা যাতে এইগুলা যাতে আইনের মুখোমুখি না হতে হয় সেই জন্য ইউনূস এগুলো করতো। ডক্টর ইউনূসের কর সংক্রান্ত প্রতিটি ক্ষেত্রেই তার কর ফাঁকির বিষয়গুলো দালিলিকভাবে প্রমাণিত হয়েছে। ডক্টর ইউনূসের কর ফাঁকির বিষয়টি সংশ্লিষ্ট রাষ্ট্রীয় এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত তদন্তের একটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে ডক্টর ইউনূস নিজে এবং তার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলো তার নির্দেশনাতে কর ফাঁকির অপরাধে জড়িত। ডক্টর ইউনূসের নির্দেশেই তার কোনো প্রতিষ্ঠান, সবগুলো প্রতিষ্ঠানে বলে দিয়েছে যে কোনো ভ্যাট ট্যাক্স দিবে না। 28টা না 49টা কোম্পানি আছে তার, সবগুলো প্রতিষ্ঠানকে সেই বলে দিছে কোনো সরকারকে কোনো ট্যাক্স টাকা পয়সা দিবে না। ইউনূস অপরাধে জড়িত। ইউনূস তার 1.5 বছরের শাসন আমলে তার বিরুদ্ধে চলমান এনবিআর এর সব মামলা ও তদন্ত কার্যক্রম বন্ধ করে দেন। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সব মামলা মোকদ্দমা তার বাতিল করে দিয়েছে। ছি। ডক্টর ইউনূসের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে 3টি। এই ব্যাংক অ্যাকাউন্ট 3টি হলো যথাক্রমে সাউথ ইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, রূপালী ব্যাংক। ঠিক আছে, এই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও দিয়ে দিয়েছে। এই 3টি ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে 2000 সালে খোলা সাউথ ইস্ট ব্যাংকের অ্যাকাউন্টটি অ্যাকাউন্ট নাম্বার এত তার মূল ব্যক্তিগত অ্যাকাউন্ট হিসাবে প্রতীয়মান হয়েছে, ইউনূসের নিজের অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত 118,27,76,000 টাকা রেমিটেন্স এসছে। এই রেমিটেন্স বেশিরভাগ 47 কোটি টাকা এসেছে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়। ওই যে তত্ত্বাবধায়ক সরকারের সময় এতে টাকা আনছে। এই সময়ের মধ্যে একটি রাজনৈতিক দল গঠনের, ওই যে 111-এর সাথে কিন্তু সে জড়িত, ওই সময় টাকা আনছে। রাজনৈতিক দল গঠনেরও প্রয়াস করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশ্ন উঠে, তাহলে কি 1/11 বিরাজনীতিকরণের ষড়যন্ত্র বাস্তবায়নে ইউনূসের কাছে বিদেশ থেকে টাকা এসেছিল? ইউনূস তো বাংলাদেশ থেকে টাকা পাচার করে। তো 111-এর সময় যে টাকাটা এসছে বিদেশ থেকে বিভিন্নভাবে টাকা তার অ্যাকাউন্টে ঢুকছে। রাজনৈতিক দল করো, ষড়যন্ত্র করো, 1/11 ষড়যন্ত্রের সাথে ডক্টর ইউনূস জড়িত। ডক্টর মোহাম্মদ ইউনূসের ট্যাক্স ফাইল বিশ্লেষণ করলে উঠে এসছে 2003 সালের পরে নোবেল বিজয়ী তকমাধারী ডক্টর মোহাম্মদ ইউনূস তার ট্যাক্স ফাইলে 2005-06 অর্থ বছরে তিনি মোট 4,61,191 টাকার রেমিটেন্স প্রাপ্তির কথা উল্লেখ করেছেন। কিন্তু ওই সময় তার ব্যক্তিগত সাউথ ইস্ট ব্যাংকের অ্যাকাউন্টে রেমিটেন্সের পরিমাণ 115,98,96,024 টাকা। তিনি উল্লেখ করছেন কম। আচ্ছা, অর্থাৎ ওই সময় তিনি 18,94,34,000 রেমিটেন্স প্রাপ্তির তথ্য সরকারকে কর ফাঁকি দেওয়ার লক্ষ্যে তার ব্যক্তিগত ট্যাক্স ফাইলে গোপন করেছেন। এটি স্পষ্ট অর্থ পাচারের দোষে দুষ্ট। আমি কি বলবো, আপনারা বাংলাদেশ প্রতিদিনটা একটু পড়বেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত অ্যাকাউন্টের ডেবিট অ্যানালাইসিসে উঠে এসছে অপ্রদর্শিত অর্থসমূহের মূল অংশ তিনি সাউথ ইস্ট ব্যাংকের অন্য 2টি অ্যাকাউন্টের মাধ্যমে সাউথ ইস্ট ব্যাংকের 15 নম্বর ব্রাঞ্চের ট্রাভেল ইন্টারন্যাশনাল লিমিটেড নামের, মানে নানান প্রতারণা। আমি পড়ে বুঝতেছি না, বুঝাইতে পারতেছি না হয়তো আপনাদেরকে। ব্যাংক অ্যাকাউন্টে 11 কোটি মানে স্থানান্তর করছে এই এক পাচারে, অর্থ পাচারের জন্যই এভাবে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠায়, পাচার করে, বিদেশে পাচার করে। সরকারকে কর ফাঁকি দেওয়ার লক্ষ্যে তিনি বিভিন্ন কর বছরে তার ব্যক্তিগত ট্যাক্স ফাইলে নিজস্ব সাউথ ইস্ট ব্যাংকের প্রাপ্ত বিপুল পরিমাণ রেমিটেন্সের তথ্য গোপন করেছেন। প্রতারণার শেষ নেই, সব গোপন করে। 2007 থেকে 8 অর্থ বছরে তিনি রেমিটেন্স প্রাপ্ত হয়েছেন 15 কোটি লাখ টাকা। আবার চলে গেল সরি, আসুক 15 কোটি লাখ টাকা। একটু লেখাটা সরে গেছে, আমি আবার বলছি লাখ টাকা। কোথায় গেল? খুব মজা পাচ্ছি, এটা আবার শুরু থেকে পড়তে পারবো না আর। কোথায় গেল? 34 এত টাকা, এত কোটি এত টাকা টেলিকমের লাভের আয়কর ফাঁকি। আচ্ছা জি, কোথায় গেল? গ্রামীণ টেলিকমের 28 বছরের কার্যক্রম। হ্যাঁ, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ট্যাক্স ফাইল, হ্যাঁ 2003 সালে নোবেল বিজয়ের তকমাধারী। হ্যাঁ, মানে কি বলবো, সরকারকে কর ফাঁকি দেওয়ার লক্ষ্যে তিনি বিভিন্ন কর অর্থ বছরে নিজস্ব, হ্যাঁ এগুলো তো অনেক কথা আছে, আমি বলবো না, আমি আর পড়তে পারবো না। বড় কোটি টাকা, মানে একেবারে পুরো তথ্য উপস্থাপন করেছে।
অথেন্টিক সব কিছু। 2000 সালের মধ্যে এমন প্রতিটি কর বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশ থেকে রেমিটেন্স প্রাপ্ত হয়েছেন, কোটি কোটি টাকার তথ্য গোপন করেছে, সরকারকে কর ফাঁকি দিয়েছে। 5-6 অর্থ বছর ক্লান্ত হয়ে গেছে, শুরু করে চলতি বছর কর বছর পর্যন্ত কোটি কোটি টাকার রেমিটেন্স আইনে ট্যাক্স ফাঁকি দিয়েছে সরকারকে। ট্রাস্টের আয়মুক্ত, ট্রাস্টকে টাকা কর আয়মুক্ত করে দিয়েছে, সেই হিসেবে তার এমন কাণ্ড করেন তিনি। এরকম ফান্ডের জন্য 15% বাইরে অনেক লেখা, অনেক ওরে বাবা কেমনে পড়বো। ডক্টর ইউনূস ট্যাক্স ফাঁকি ঘটনা না, আমি আর পড়লাম না, অনেক বড় অনেক বড়, আমি আর পড়তে চাই না। প্রিয় দর্শক, মানে সবশেষে আমি সবশেষ কি লিখেছি দেখি, এইভাবেই মানে এই আরো বহু আছে, আরো বহু লেখা আছে, আমি শুধু শেষ। এইভাবেই যখনই সুযোগ পেয়েছেন তখনই জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে তার বিত্ত বৈভব বাড়িয়ে নিয়েছেন তিনি। 2006 সালে নোবেল পুরস্কার পাওয়ার সময় ডক্টর ইউনূস বলেছিলেন দারিদ্র জাদুঘরে যাবে, কিন্তু দারিদ্র্যের হার গত 26 বছরে আরো বেড়েছে। তার নোবেল পাওয়ার পর বেড়েছে। বিশেষ করে ইউনূসের শাসনকালে বাংলাদেশে দরিদ্র মানুষের সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে। ইউনূসে 18 মাস ছিল, এই কয়েক মাসে দরিদ্রের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি বেড়েছে। কিন্তু তাতে কি, ইউনূস এই সময় হয়েছেন আরো বিত্তবান, আর তার এই বিত্ত বৈভব কষ্ট করে অর্জিত নয়, স্রেফ প্রতারণার মাধ্যমে অর্জিত তার সম্পদের পাহাড়। হি ইজ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতারক, বিশ্ব বাটপার, বিশ্ব জালিয়াত, বিশ্ব চিটিং, বিশ্ব ধুরন্ধর, বিশ্ব ধান্দাবাজ, বিশ্ব চাঁদাবাজ, বিশ্ব প্রতারক, বিশ্ব নষ্ট মানুষ অ্যাপস্টেইন, আর দ্বিতীয় নষ্ট মানুষ হচ্ছে বাংলাদেশের ডক্টর ইউনূস। প্রিয় দর্শক, আমি পুরোটা পড়লাম না, আমি ক্লোজিংটা পড়ে আপনাদেরকে আমি বিরক্ত হয়ে গেছি, আপনারাও বিরক্ত হয়ে গেছেন নিশ্চয়, শুনতে এগুলা শুনতে চান না, কিন্তু সবগুলা সত্য।